ভোট গণনা প্রায় শেষ। কাল সকাল থেকে ভোট উৎসবে মাতবে দেশ। সরঞ্জাম গেছে কেন্দ্রে কেন্দ্রে, কঠোর নিরাপত্তা বলয়। ভোটের যে কোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। দেশি বিদেশি পর্যবেক্ষকদের সিইসি কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ। ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির ৭৪ লাখ টাকা সহ আটক। কুমিল্লায় আটক আরেক নেতা। সিরাজগঞ্জে জনতার ধাওয়া। যারা ইনসাফের কথা বলে তারাই ভোট কিনতে অর্থ সরবরাহ করে। সৈয়দপুরের ঘটনা বিচ্ছিন্ন মনে করে না বিএনপি। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ও গণভোট 2026-এর প্রাক্কালে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদদের। আরও স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বার প্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি একই সাথে আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করছি। প্রিয় দেশবাসী, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্ন মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। প্রিয় ভোটারগণ, আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সরাসরি যাচ্ছি সেখানে। এবং বিভিন্ন ঘটনাগুলো যেগুলো সংঘটিত হয়েছে এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনের দায়িত্ব কর্তব্য কী করা উচিত আমরা মনে করেছি, সেই সমস্ত বিষয় আমরা তাদেরকে অবহিত করেছি। আজকে আমরা এ পর্যায়ে আবার আপনাদের সামনে কয়েকটি বিষয় উপস্থাপন করতে চাচ্ছি। প্রথমত হচ্ছে, আজকে আমাদের একজন দায়িত্বশীল ঠাকুরগাঁও জেলা আমির, আপনারা জানেন, বেলাল উদ্দিন প্রধান, ঢাকা থেকে তিনি তার এলাকায় যাওয়ার পথে বিমানবন্দর থেকে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আভ্যন্তরীণ ফ্লাইটে, ডোমেস্টিক ফ্লাইট যেটাকে বলা হয়, সেখানে তিনি ঢাকা থেকে সৈয়দপুর তিনি গিয়েছেন। যখন তিনি যান তখন তার হাতে যে সমস্ত ব্যাগ ছিল, প্রয়োজনীয়, তার সাথে যে সমস্ত লাগেজ ছিল, সেটা স্ক্যানিং হয়। স্ক্যানিংয়ে সেগুলো স্পষ্ট দেখা যায়, বোঝা যায় যে কি হয়েছে। কিন্তু এখানে তাকে কোনো ধরনের কোনো কর্মকর্তা কোনো বাধাও দেন নাই, কোনো প্রশ্ন করেন নাই। যা ছিল তারা দেখেছেন, আলাপ করেছেন এবং সেখান থেকে স্বাভাবিকভাবে তাকেই যাত্রা করার অনুমতি দিয়েছেন। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার পর, অর্থাৎ
সব মিলে ৪৫ মিনিটের মতো, ৪০ থেকে ৪৫ মিনিট। এর মধ্যে একটা নাটক সংগঠিত হয়েছে। এই নাটক স্থানীয় প্রশাসন এবং তাদের সাথে কিছু যোগসাজশ করে কিছু ব্যক্তি কাজটা করিয়েছে। আমরা এই কথাটি আপনাদের সামনে আগে তুলে ধরেছি, এখন আপনাদের সামনে আরেকটু ইলাবোরেটলি দেখাতে চাই। যেহেতু এটাকে কেন্দ্র করে একদল লোক জামাত ইসলামীর নেতৃত্বকে এবং আগামীকালকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন, দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠিত হচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, জনমনে অস্থিরতা তৈরি করার একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি গিয়ে। এর সাথে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়, আমরা সে ঘটনাগুলো বলবো আপনাদেরকে। তো এই বিষয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি যে কিভাবে ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে প্রশাসনের একটা অংশের কিভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে তারা জড়িত, আমরা সে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং মনে হচ্ছে যে সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কিছু লোক এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে, এগুলো আমরা আপনাদেরকে বলেছিলাম। আমাদের আমিরে জামাতের যখন তার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়, আমরা দেখেছি যে ঘটনার সাথে বঙ্গভবনের প্রেসিডেন্ট ভবনের একজন কর্মকর্তা জড়িত, তার মেইল থেকে এটা এসছে এবং সেটা আবার ভারত থেকে এসেছে, যে মেলোয়ার যেটা আসছে, এবং পরবর্তী এটা প্রমাণিত হয়েছে, আমরা মামলা করেছি, তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি আইনের মুখোমুখি এখন আছেন গিয়ে। তো এই জন্য এই ঘটনাগুলোর সাথে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র জড়িত। জামাত ইসলামীকে এবং তার নেতৃবৃন্দকে বিতর্কিত করার একটা ঘৃণ্য অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি এখন আপনাদেরকে আমরা এখানে উপস্থাপন করছি। সিইসির সাথে বৈঠকের পর ব্রিফ করছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা যুক্ত হচ্ছে ব্রিফিংয়ে। হু আর ইউ? আমার যদি কোনো সীমাবদ্ধতা না থাকে, আমি তার অনুমোদনের জন্য যাব কেন? অনুমতির কোনো প্রয়োজন আছে? তাহলে ওনার প্রথম কথার সঙ্গে দ্বিতীয় কথা তো বললো না। আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে আপনার কাছে জানতে চাইছে কি এটা? আপনার কাছে তো কেউ জানতে চায় নাই। কেউ কি কথা বলেছে যে ঢাকা বিমানবন্দর দিয়ে এই পরিমাণ টাকা কেমনে গেল, আপনারা কি করছেন? আপনারা কেউ জিজ্ঞাসা করছেন? কোনো সাংবাদিক, কোনো জনগণ, কেউ আর কি এখন পর্যন্ত শুনি নাই। তাহলে তার অতি উৎসাহ নিয়ে এই কথাটা বলার দরকার হলো কেন? এই প্রশ্ন করার এবং তার জবাব নেওয়ার অধিকার আপনাদের। ডোমেস্টিকে কাস্টমসের কোনো ব্যাপার নেই আমরা জানি যে ডোমেস্টিক ফ্লাইটে এখানেও তো কোনো কাস্টম চেকিংও হয় না, তাই না? তো কিসের জন্য ওনার বলা লাগবে? এবং উনি হলেন নির্বাহী পরিচালক শাহজালাল বিমানবন্দর। মানে কেউ জানতে চাইল না নিজের উদ্যোগে এই ল্যাঙ্গুয়েজে যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। তার মানে ওনার কোনো দোষ নাই, আমরা এই অনুমতি দিছি এবং কোনো অসুবিধা হয় না। কোনো দরকার আছে বলার? যেখানে টাকার অর্থ আভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই, সেখানে অনুমতি দিল কে, কেন দিল, কেন অনুমতি চাওয়া হলো, কিছুই তো বোঝা গেল না। আমরা এই ব্যাপারগুলি ফিসি, বুঝতে কষ্ট হয়। আমরা একটা জটিল সময়ে যাচ্ছি। আমাদের প্রতিপক্ষ খুব দুর্বল না। যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে তাদের প্রচুর বেনিফিশিয়ারি আছে এখানে, যারা এই নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করতে পারে। আমাদের দেশের ভেতরেও যারা বিজয় সম্পর্কে যাদের দুশ্চিন্তা আছে কিংবা পরাজয় সম্পর্কে যারা নিশ্চিত, তারাও অনেকেই চেষ্টা করতে পারে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার। সেরকম সময়ে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়, এটাই তো প্রত্যাশিত। যদি কেউ নেয়, আমরা তাদেরকে জনগণের প্রতিপক্ষ বলে বিবেচনা করি।
আপনি তাকে ওখানে জিজ্ঞাসা করেন নাই আপনারা যে ওনাদের এই যে টাকা সহ এটা বিএনপির কোনো নেতা ধরছে না পুলিশ কিংবা অন্য কোনো প্রতিনিধিরা ধরছে, জিজ্ঞাসা করছেন আপনারা? কি বলছে তারা? আরে ভাই, ষড়যন্ত্র করবো কি মুশকিলের ব্যাপার। তারা বলেছে এটা একটা নাটক সাজানো হয়েছে, সৈয়দপুর বিমানবন্দর। এই নাটকের অভিনেতা কি তারাও? তারা ছাড়া তো নাটক। কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন কমিশনে এই সময় কি ঘটছে, প্রস্তুতি বা কেমন, সেসব খবর জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি। এছাড়াও বিভিন্ন জায়গা অর্থাৎ ভোলা, কুড়িগ্রাম এবং নারায়ণগঞ্জে নির্বাচনী প্রস্তুতি জানাতে যুক্ত হবেন আমাদের অন্যান্য সহকর্মীরা। শুরুতে যেতে চাই ইশরাত জাহান উর্মির কাছে। নির্বাচন কমিশনে আছেন উর্মি, আপনি এই মুহূর্তে সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন নির্বাচন কমিশনে? তো নেই, একদমই কিন্তু প্রস্তুতি শেষ যদি আমি বলি, কারণ এর আগে যে প্রস্তুতির কথা জানিয়েছিলাম, আমি যদি মিডিয়া বুথে আমরা এখানে রয়েছি, তার আগের যে প্রস্তুতি সেটা তো সম্পন্ন হয়েছে। এখন একদমই একেবারে প্রস্তুত যদি বলা যায়, একেবারেই প্রস্তুত নির্বাচন কমিশন কালকে ভোট গ্রহণের জন্য। একটু আগে সিসি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যে তিনি রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার সবাইকে শান্তিপূর্ণভাবে আসলে ভোটটা যাতে অনুষ্ঠিত হয় সেই আহ্বান জানিয়েছেন। আমার সাথে নির্বাচন কমিশন বিটের প্রতিবেদক, আমাদের প্রতিবেদক হুমায়রা ফারুকী রয়েছেন। আমি হুমায়রা ফারুকীর কাছে আসলে কতগুলো প্রশ্ন রাখতে চাই। তন্নি, নিশ্চয়ই আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন বা আপনি হুমায়রাকেও দেখতে পাচ্ছেন, আপনি শুনবেন তার কাছে আসলে পুরো, যদি আমি তার কাছে যেই প্রশ্নগুলো রাখবো তাহলে নির্বাচন কমিশনের যেই চিত্রটা সেটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। হুমায়রা, একটা বিষয় হচ্ছে আমরা একটু আগেও দেখতে পেলাম যে জামায়াত ইসলামী এসছে অভিযোগ জানাতে এবং তার কিছুক্ষণ পরে বিএনপি আসার কথা বা বৈঠক করার কথা। এখন 7:15 বাজে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা আসবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আজকে পর্যন্ত পাল্টাপাল্টি চলছে, পাল্টা অভিযোগ, এই বিষয়টি কতখানি স্বাভাবিক আপনার দীর্ঘদিনের নির্বাচন কমিশন কভার করার অভিজ্ঞতা থেকে? ধন্যবাদ উর্মি। আপনি দেখেছেন যে আপনি যে বিষয়টি বললেন, আসলে এটা এক ধরনের রাজনৈতিক কালচার আমাদের মধ্যে তৈরি হয়েছে যে আমরা হয়তো কোথাও না কোথাও আমাদের সহনশীলতার একটা অভাব আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ভোটের আগের সন্ধ্যা, আগামীকাল সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে, সেখানে এখন পর্যন্ত এই যে পাল্টাপাল্টি বিচার আচারের যে বিষয়টি, যে নির্বাচন কমিশনে অভিযোগ নিয়ে আসা, পাল্টাপাল্টি অভিযোগ করা, এবং আজ বিশেষ করে এই একটা যে ঘটনাটি ঘটেছে সকাল 11টায় নীলফামারীতে জামাতের একজন প্রার্থীর কাছ থেকে 74 লাখ টাকার মতো আটক করেছে সৈয়দপুর এয়ারপোর্ট থেকে। জি, সেখান থেকে আটক করেছে। এবং কুমিল্লায়ও কিন্তু আমি নিউজে দেখলাম যে কুমিল্লাও কিন্তু জামাতের এক প্রার্থী টাকা বিতরণের সময় তাকে সেখান থেকে ধরা হয়েছে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু বিএনপি অনেক আগে থেকেই অভিযোগ করছে নির্বাচন কমিশনে। তারা এসেছে এবং প্রচারণা চলাকালীন যে সময়গুলো প্রতিদিনই আমি দেখছি। একটু হুমায়রা জানতে চাই যে জামাত ইসলামী তাদের কি অভিযোগ নিয়ে এসেছে? জামাত ইসলামী এখানে সিইসির সাথে বৈঠক শেষে আমাদেরকে যেটি জানিয়েছে ব্রিফিংয়ে, তারা বলছে যে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ অমূলক, তারা এই ধরনের কিছু করেনি। তারা তাদের ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে সেই টাকাগুলো ক্যারি করছিল সেখানে। কিন্তু আর যেটি হয়েছে যে আরও তারা উল্টো অভিযোগ করেছে যে তাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে, নারী কর্মীদের উপর হামলা করা হয়েছে, করাইল বস্তিতে সেরকম সেই ব্যাপারগুলো তারা কিন্তু নির্বাচন কমিশনে জানাচ্ছে। এবং তারা একদিকে যেমন বলছে যে নির্বাচনের পরিস্থিতি আছে, যেহেতু দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে, কিন্তু আবার তারা এটাও বলছে যে সেই শান্ত পরিবেশটাকে, ভোটের সেই সুন্দর পরিবেশটাকে নষ্ট করার জন্য একটা পক্ষ এই ধরনের কিছু কাজ করছে যাতে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। সিইসির বক্তব্যটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন বা একটু যদি এলাবোরেট করেন, তিনি যে বক্তব্য দিলেন তার জাতির উদ্দেশ্যে ভাষণ। প্রধান নির্বাচন কমিশনার আজ তো নির্বাচনকে সামনে রেখে যেই ভাষণটি দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেখানে কিন্তু তিনি সার্বিকভাবে একটি নির্দেশনা দিয়েছেন। সেখানে ভোটারদের জন্য, প্রার্থীদের জন্য, সাংবাদিকদের জন্য, পর্যবেক্ষকদের জন্য, সবার জন্য মোটামুটিভাবে আমি যদি বলি মোটা দাগে একটা নির্দেশনা ছিল যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে সুন্দরভাবে যেন নির্বাচনটা শেষ করা যায়। এবং প্রার্থীদের উদ্দেশ্যে বলেছে তারা যেন সহনশীল হয়
হয়, তারা যেন ভিন্ন মতকে সম্মান করতে পারে। আর রাজনৈতিক দলগুলোকে তিনি যেটি জানিয়েছেন যে বিশৃঙ্খলা তারা যেন না করে। হ্যাঁ, এই ধরনের পরিস্থিতি। হুমায়রা, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও নিশ্চয়ই কথা বলবো, যতক্ষণ আছি ততক্ষণ নিশ্চয়ই জানাতে থাকবো দর্শকদের হুমায়রার মাধ্যমে, এবং আমরা এখানকার তথ্যগুলো জানাতে থাকবো। আপনারা শুনছিলেন যে আসলে এখন পর্যন্ত পাল্টাপাল্টি কিন্তু চলছে। বিএনপিও আবার আসার কথা রয়েছে এবং তাদের বৈঠক করার কথা রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আসলে একেবারে টান টান উত্তেজনা যদি বলি, উত্তেজনার মধ্যেই আসলে নির্বাচনটি হতে চলেছে এখন পর্যন্ত, তাই মনে হচ্ছে। আপাতত এই ছিল আমাদের কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। তন্নি। উর্মি, ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি বলছিলেন আমাদের সহকর্মী উর্মি, যে এখনো পর্যন্ত আসলে টান টান উত্তেজনার মধ্যেই নির্বাচন সব প্রস্তুতি চলছে এবং আর মাত্র কয়েক ঘন্টা পরেই নির্বাচনের যেই ডামাডোল সেটি আসলে বাজবে এবং জনগণ ভোট দিবেন আর কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে। আমরা ভোলায় যেতে চাই আমাদের আরেক সহকর্মীর কাছে। অচিন্ত্য মজুমদার, আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেই জায়গাটি নিশ্চয়ই যতদূর আমার দেখে মনে হচ্ছে কোনো একটি ভোট কেন্দ্র। কেমন পরিবেশ দেখছেন সেখানে, প্রস্তুতি কেমন দেখছেন আপনি? হুমায়রা, আপনি যেমনটা বলছিলেন যে ভোলায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলার 4টি আসনে আসলে 525টি কেন্দ্রে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো আমি যদি আপনাকে দেখাই, আমি যে কেন্দ্রটিতে রয়েছি এটি ভোলা শহরের আসলে মাসুমা খানম বালিকা যে বিদ্যালয় কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটিতে আসলে আমরা রয়েছি। আমি যদি দেখাই যে এখানে কিন্তু ইতিমধ্যেই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আসলে একেবারেই চোখে পড়ার মতো। এখানে পুলিশ, আনসার সহ অন্যান্য যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে একেবারেই প্রস্তুত এবং তারা তাদের অবস্থানে আসলে রয়েছে। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই কিন্তু জেলার 60টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে সেইখান থেকে কিন্তু প্রিজাইডিং অফিসাররা তাদের ব্যালট পেপার সহ স্বচ্ছ বাক্স ও অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলি কিন্তু তারা আসলে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে পৌঁছে গিয়েছেন। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে ভোলায় মোট যে 525টি কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু 131টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরেকটি বিষয় যে এর মধ্যে কিন্তু মেঘনা এবং তেঁতুলিয়া নদী মধ্যবর্তী যে দুর্গম চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু 43টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় দুর্গম এলাকায় স্পিড বোট, লঞ্চ ও প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করার কথাও কিন্তু জানানো হয়েছে। তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে পাশাপাশি আপনার সার্বক্ষণিক কিন্তু নৌবাহিনী এবং কোস্টগার্ডের টিম, পুলিশ টহল দেবে। যে নির্বাচনের দায়িত্ব নিয়োজিত থাকবে আপনার 24 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো আরেক সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আসনে আসলে মোট 29 জন প্রার্থী 4টি আসনে আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জেলায় আপনার প্রায় 17 লক্ষ ভোটার কিন্তু সেই ভোট প্রয়োগ করে এই প্রার্থীদের আসলে নির্বাচিত করবে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রিটার্নিং কর্মকর্তা কিন্তু জানিয়েছে যে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সঙ্গে সব সময় যে নিরাপত্তার বিষয়টি সেই বিষয়টি কিন্তু তারা সার্বক্ষণিক পরিকল্পনা এবং বাস্তবায়ন করে যাচ্ছে। তো এই হচ্ছে মূল বিষয় যে ভোটারদের উপস্থিতি আর শান্তিপূর্ণ পরিবেশ। তো আগামীকাল এই যে সকাল 8টা থেকে আসলে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ করতে পারবে এমনটাই আসলে জানিয়েছেন যে কর্তৃপক্ষ। তো এই ছিল ভোলা থেকে আসলে আমার কাছে নির্বাচনী সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ভোলা থেকে একটু কুড়িগ্রামে যেতে চাই। কুড়িগ্রামে আছেন আমাদের আরেক সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, কুড়িগ্রামে নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন আপনি? কোনো ধরনের সংঘাত সহিংসতার খবর এখনো পর্যন্ত আছে কিনা আপনার কাছে, এবং যে কেন্দ্রে আপনি এই মুহূর্তে আছেন সেই কেন্দ্রে প্রস্তুতি কেমন? আসলে শুরুতেই সেটাই আপনাকে জানাচ্ছি যে কুড়িগ্রামের যে 4টি সংসদীয় আসন রয়েছে এই আসন 4টিতে এই ধরনের আমরা কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনা আমরা এখনো পরিলক্ষিত হয়নি। আর মাত্র যেহেতু কয়েক ঘন্টা বাদেই সেই মহা উৎসবের ভোটে যাচ্ছে, অংশগ্রহণ করতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী দলগুলো এবং ভোটাররাও তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। তো আমি রয়েছি কুড়িগ্রাম শহরের, এটি সদর উপজেলার কুড়িগ্রাম 2 আসনের এটি
এটি একটি প্রাথমিক বিদ্যালয়, নীলারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রে এসেছি। তো এই কেন্দ্রে এসে আমি যতটুকু দেখেছি যে আসলে প্রস্তুতি বলতে প্রায় বলতে পারি শতভাগ প্রস্তুতি তারা করে রেখেছেন এখানে দেখেছি। তো এই প্রস্তুতির মধ্যে আমি প্রিজাইডিং অফিসারের কাছে জানতে চেয়েছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কীরকম তাদের এখানে রেখেছে। তো সেটি জানাচ্ছিলেন যে উনি আসলে পুলিশ, অস্ত্রধারী পুলিশ রয়েছে, আনসার সদস্য রয়েছে এবং এটি ছাড়াও যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা আসবে এটা তারা জানছিল। তো এটি তাদের কাছে আরেকটি জিনিস যেটি জানতে ছিলাম যে ভোট কেন্দ্রগুলো যেটি রয়েছে সেই কেন্দ্রগুলোতে যেন নিরবচ্ছিন্নভাবে ভোট প্রদান করতে পারে। ভোটের একটি আমরা জিনিস দেখেছি যে ভোটের চাপ হয়, একটা সময় গিয়ে সেখানে জট সৃষ্টি হয়, জটলা হয়। তো সেই জায়গাগুলো কিভাবে ওভারকাম করবে, এরকম নানা দিক কথা হয়েছে প্রিজাইডিং অফিসারের কাছে। তারা আমাদের জানিয়েছিল যে আসলে যে সব কিছুই মাথায় রেখেই তারা কাজ করে রেখেছেন। তো এই মুহূর্তে প্রিজাইডিং অফিসার রয়েছেন এই কেন্দ্রটিতে। তো তার কাছে জানবো যে এই আসনটিতে কেন্দ্রটিতে প্রায় 3737 ভোট রয়েছে, এটি যদিও পুরুষ ভোটার। তো আমরা দেখি যে আসলে ভোটের একটা বেশ লাইন হয়, আবার কোনো সময় কম হয়। তো ঠিক কী রকম প্রস্তুতি আপনার রয়েছে জানো? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে যারা আনসার বাহিনীর লোক আছে আমি তাদেরকে বুথের সামনে লাগাই দেবো, যাতে যে বুথের যে লোক সে যেন অন্য লাইনে না যাইতে পারে, ভোট যাতে দ্রুত স্মুথলি করা যায়। আর সরকারের যে সিদ্ধান্ত এবার 2টা করে গোপন কক্ষ করা হয়েছে যাতে ভোট দ্রুত নেওয়া যায়। আর যেহেতু এবার হ্যাঁ না ভোট আছে এই জন্য একটু দেরি হতে পারে, তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা যাতে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে খুব দ্রুতভাবে ভোট নেওয়া থেকে শুরু করে গণনা সব কাজ যেন সুন্দরভাবে করতে পারি। আর সরকার এবার একটা ভালো ব্যবস্থা করছে, প্রতিটা বুথে সিসি ক্যামেরা, কন্ট্রোল রুম। এটা ধন্যবাদ সরকারকে, এটা আমাদের একটা নিরাপত্তা ভালো হয়েছে এবং ভোটটা যেন সুন্দরভাবে হবে। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করব যত সম্ভব দ্রুতভাবে ভোটটা সুন্দরভাবে না এবং গণনা করে ভোট যাতে আমরা সুষ্ঠুভাবে রেজাল্টটা সম্পন্ন করে আমরা পৌঁছে দিতে পারি কেন্দ্রে। এটা আসলে প্রস্তুতি সবকিছুই সুন্দর এবং সাবলীল তারা রেখেছে জানাচ্ছে। তো এটি আইন শৃঙ্খলার যেটি আপনি শুরুতেই বলেছিলেন সেটি আবার আমি রিপিট করি যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, সেনা সদস্য এই 4টি আসনের জন্য প্রায় 650 সেনা সদস্য তারা রেখেছেন এবং বিজিবি সদস্য রয়েছে 4 শতাধিকের বিজিবি সদস্য রয়েছে। এছাড়া র্যাবও কাজ করবে। আর যেটি জানাচ্ছিলাম যে আসলে দুর্গম কিছু এলাকা রয়েছে কুড়িগ্রামের, বিশেষ করে চর অঞ্চল, ব্রহ্মপুত্র নদী বেষ্টিত, ধরলা নদী বেষ্টিত, সেই জায়গাগুলো থেকে হেলিকপ্টার টহল করে ইতিমধ্যেই রেস্কিউ করার পদ্ধতিগুলো তারা রপ্ত করেছে সেনাবাহিনীর সদস্যরা। তারা কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা জানাচ্ছিলেন যে আসলে এই দুর্গম চরাঞ্চলগুলোতে যেন ভোটের ব্যালট বাক্স দ্রুত সময়ে পৌঁছায়। আমরা সেটাও দেখেছি যে দিনের আলোর মধ্যেই সেই জায়গাগুলোতে পৌঁছানোর ব্যবস্থা করিয়েছিলেন এবং সেখানে আগামীকাল ভোট গ্রহণ শেষে গণনার পর যাতে দ্রুত ব্যালট ফেরত নিয়ে আসা যায় সেই কাজগুলো করার জন্য স্পিড বোট সহ অন্যান্য জলযান যেগুলো রাখার সেগুলো পর্যাপ্ত রেখেছেন। তো আশা করা যায় তা সব মিলে কুড়িগ্রামের সংঘাতপূর্ণ পরিবেশ না থাকার ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যেতে চাই নারায়ণগঞ্জে, সেখানে আমাদের আরেক সহকর্মী আছেন সাবিত আল হাসান। সাবিত, নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নির্বাচন ঘিরে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও জানাবেন আমাদের। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া গার্লস স্কুল কেন্দ্রে এবং এই স্কুলটিতে 2টি কেন্দ্র রয়েছে। আজ দুপুর থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবিরের কাছ থেকে এখানকার যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা তাদের যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো বুঝে নিয়ে তারা স্ব কেন্দ্রে চলে এসেছেন এবং রাত থেকে কিন্তু এখানে অবস্থান করছেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে দায়িত্বরত আনসার সদস্যরা। আপনাকে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জের 5টি আসনে মোট 47 জন প্রার্থী রয়েছেন এবং এই পুরো জেলায় 797টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 451টি কেন্দ্র বেশ গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত। এই নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা হিসাবে এখানে ব্যাপক পরিমাণ, এখানে বিশেষ করে বলা যায় যে এখানে প্রায় 13,000 সদস্য রয়েছে এই নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য। সেই নির্বিঘ্ন করার জন্য প্রায় অন্তত 10,000 আনসার সদস্য রয়েছেন যারা এই নিরাপত্তায় কাজ করবেন। পাশাপাশি প্রায় 2100 পুলিশ সদস্য কাজ করবে 5টি কেন্দ্রে, 17 প্লাটুন বিজিবি সদস্য কাজ করবে 5টি আসনে, যেখানে এবং প্রতি আসনে একটি করে র্যাব প্লাটুন কাজ করবে। পাশাপাশি সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স থাকবে। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদের যেটি জানিয়েছেন যে নির্বাচন এবার শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করতে সর্বোচ্চ তারা সতর্কতা অবলম্বন করছেন এবং সর্বোচ্চ কাজটি তারা করবেন এবং অতীতের চাইতে সবচেয়ে ভালো একটি নির্বাচন উপহার দিতে যাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন জেলায় একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জে কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি এবং নারায়ণগঞ্জে বেশ শান্তিপূর্ণ সুষ্ঠুভাবেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন। নারায়ণগঞ্জের
5টি আসনের মধ্যে কোনো আসনই আজকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়নি এখানকার মানুষ, এবং ফলে ধারণা করা যাচ্ছে আগামীকাল একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। তো সব মিলিয়ে বলা যায় নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচনী পরিবেশ বেশ ভালো রয়েছে। এই ছিল নারায়ণগঞ্জের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে আমার কাছে সবশেষ। ধন্যবাদ সাবিত আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা বিভিন্ন স্থান থেকে জানাচ্ছিলেন আমাদেরকে নির্বাচনের সবশেষ সার্বিক পরিস্থিতি নিয়ে। ভোটে জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে রাজধানী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মহাপরিচালক বলেন, যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে তারাই সর্বোচ্চ ঝুঁকিতে থাকবে। আরও বলেন, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রযুক্তিগত সক্ষমতা ও পর্যাপ্ত জনবল রয়েছে। র্যাব মহাপরিচালক জানান, নির্বাচন ঘিরে নাশকতা প্রতিরোধে র্যাবের বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। নির্বাচনে জঙ্গি হামলার যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই। নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ঝুঁকি যদি কারো থাকে, যারা আইন ভঙ্গ করবে, আইন অমান্য করবে, আইন বিরোধী কাজ করবে, ঝুঁকিটা তাদের। আমাদের মনে করি কোনো ঝুঁকি নাই। ভোটের সময় যে কোনো অনিয়ম শক্ত হাতে তদারকি করা হবে, সব অভিযোগ বিবেচনা করা হবে গুরুত্ব দিয়ে দেশি বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ভোটের পরের দিন শুক্রবার সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফলাফল পাওয়া যাবে। এদিকে প্রথা অনুযায়ী আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 5 বছরের জন্য প্রতিনিধি নির্বাচনের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় দেশবাসী। আজ রাতের শেষে ভোট। বিপুল এই আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি জানানোর অনুষ্ঠান। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি গণমাধ্যম ও পর্যটকদের সামনে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন। We have been heard from some sources that counting vote will take time, like 2 or 3 days. If it is correct, then why? I'm Shalu from DW News. I just have a quick question about the referendum and how it's going to be implemented. Is it going to be binding on whichever party comes to power to implement it, if it's a yes vote? নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ভোটের পরের দিন সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফলাফল পাওয়া যাবে। Tomorrow the polling begins at 7:30 in the morning. আমরা আশা করছি ভোটের পরের দিন সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফলাফল হাতে পেয়ে যাব। সার্বিকভাবে ভোটের পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে। আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় বৃহস্পতিবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার। আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি, এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, যেন আমাদের ভয়ের কোনো কারণ নেই। ভোটের সময় যে কোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানান সিসি। দেশের অভ্যন্তরে সফলভাবে বেশিরভাগ পোস্টাল ব্যালট ফিরে এসেছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। এই ঘটনাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলছে জামায়াত। একটি দল রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবিলায় ব্যর্থ হয়ে নাটক মঞ্চস্থ করছে বলেও অভিযোগ নেতাদের। এদিকে কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতাকে আটক করে পুলিশে দেয় জনতা। এছাড়া সিরাজগঞ্জের কামারখন্দের ময়নাকান্দিতে টাকা বিতরণের সময় জনতার ধাওয়ায় জামায়াত নেতা পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা 11টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর যান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় বেলাল উদ্দিনের ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় নগদ ৭৪ লাখ টাকা সহ বেশ কিছু নথিপত্র। আটকের পর অসুস্থ হয়ে পড়েন বেলাল উদ্দিন। হাসপাতালে ভর্তির আগে তিনি দাবি করেন এই টাকা তার ব্যবসার। এখানে 50
50 প্লাস 50 প্লাস 50 প্লাস আছে 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই। আভ্যন্তরীণ রুটের টাকা পয়সা ক্যারি করার ব্যাপারে কিন্তু কোনো বিধিনিষেধ নাই, যে সর্বোচ্চ সিলিং সেট করা নাই। তো সেক্ষেত্রে যে কোনো পরিমাণ অর্থই এখানে ক্যারি করতে পারে। বাধা দেওয়া ছিল না আগের থেকে, বা আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন ছিল না যে তা এই অর্থ ক্যারি করা যাবে কি যাবে না। এ ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে দাবি জামায়াতের। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে। 11 দলীয় যে নির্বাচনী ঐক্য আছেন তাদের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনকে সামনে রেখে একদল লোক, একটি দল এই কাজগুলো করছেন। আমরা মনে করি যে এটা সুস্থ রাজনীতি নয়, এটা সুস্থ রাজনৈতিক চর্চা নয়। নির্বাচনের সন্ধিক্ষণে চাঞ্চল্যকর এই ঘটনায় উঠেছে নানা প্রশ্ন, দাবি উঠেছে নিরপেক্ষ তদন্তের। নির্বাচনের আগের দিন এই সমস্ত টাকা ভোট কিনবার জন্য ব্যবহার হবে। জামাত গত 1 মাস ধরে বিভিন্ন সময় গোটা বাংলাদেশে তারা জাল ব্যালট, জাল সিল, এইরকম অনেক কিছু তারা আমরা দেখেছি গণমাধ্যমে। এই টাকা কি কাজে ব্যবহার হবে, এবং তিনি ভোটের একদিন আগে যে এত বেশি টাকা নিয়ে ঠাকুরগাঁয়ে আসলেন, এটা মানুষের মনে সন্দেহেরই সৃষ্টি হবে। এটা সঠিক তদন্ত হওয়া দরকার। অন্যদিকে কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে টাকা সহ জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালিকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। সহকারী রিটার্নিং কর্মকর্তা বলছেন, বিতরণের সময় নয়, টাকা উদ্ধার হয় জামায়াত নেতার গাড়ি থেকে। প্রশাসনের জন্য রেখে দেন। ভোট কিনবার আইছে, দেখেন হাতে টাকা। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ময়নাকান্দিতে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়ায় পালানোর অভিযোগ উঠেছে 3 নং ওয়ার্ড জামায়াত আমির মুশতাক আহমেদ সহ কয়েকজনের বিরুদ্ধে। ভোট কিনবার আইছে। চট্টগ্রামের চন্দনাইশে 10,49,000 টাকা ও একটি মাইক্রোবাস সহ স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর 3 কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে চন্দনাইশে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী। ডিবিসি নিউজ ডেস্ক। যারা মুখে ইনসাফের কথা বলে তারাই ভোট কিনতে অর্থ ব্যয় করছেন বলে জানিয়েছে বিএনপি। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতি বিরোধী বয়ানের সাথে কতটা সঙ্গতিপূর্ণ। টানা 4 দিন যেখানে দেশের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। কে হচ্ছেন গুলশান বনানীর সংসদ সদস্য? অভিজাত এলাকার নেতৃত্ব নির্বাচনের চাবি কিন্তু উচ্চশিক্ষিত সুশীল ভোটারদের হাতে নয়। ঢাকা 17 আসনে জয় পরাজয়ের পার্থক্য গড়ে দেবেন শ্রমজীবী সাধারণ খেটে খাওয়াদের দল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, নাকি জামায়াতের ডাক্তার খালিদুজ্জামান, নাকি পূর্ব ধারণা ভেঙে উদ্ভাসিত হতে পারে অন্য কোনো মুখ? শ্রমিকের শ্রম ঘামে ইটের পর ইটে তৈরি হয় ইমারত, অট্টালিকার সারিতে গড়ে ওঠে অভিজাত এলাকা। এবার ভোটের যুদ্ধে কে হবেন দেশের অভিজাত এলাকা খ্যাত গুলশান বনানীর সংসদ সদস্য? ঢাকা 17 আসনে মোট ভোটারের সংখ্যা 3,33,777 জন, আর এ আসনে প্রার্থী হয়েছেন 11 জন। কিন্তু প্রচারণার দৌড়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের প্রার্থী ডাক্তার এসএম খালেদুজ্জামানই এগিয়ে। গুলশান বনানী বাড়িধারা মহাখালীর কিছু অংশ ক্যান্টনমেন্ট ভাসানটেক নিয়ে ঢাকা 17 আসনের একটি বড় অংশের ভোটারই খেটে খাওয়া সাধারণ মানুষ। তাদের চাওয়াটাও খুব সোজা সাপটা। নাম হইতাম না তারা। আমরা চাই, আমরা বস্তির পুনর্বাসন চাই। আমি অতটা চিনি না কাউকে, এই জায়গায় জি যাব। ভোটাররাও আছেন অধীর অপেক্ষায়। ভোটের দিন পছন্দের প্রার্থীর প্রতিশ্রুতিতে আস্থা রেখে আরেকবার নিজের স্বপ্ন পূরণের কারিগরকে জয়ী করতে যেতে চান ভোট কেন্দ্রে। বাড়িতে ছিলাম, ভোট দেওয়ার জন্য আসছি। এত বছর পরে ভোট, ইনশাআল্লাহ ভোট দেব। যারা বিল্ডিং এ থাকে তারা কিন্তু তেমন একটা ভোট দেয় না।
ভোট দেয় কিন্তু সাধারণ মানুষ, বস্তিবাসী, রিক্সাওয়ালা, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তারাই কিন্তু ভোট দেয়। তবে এ অঞ্চলে ভোট নিয়ে আছে ভিন্ন বয়ানও। মাঠ পর্যায়ের কর্মীরা বলছেন, অভিজাত এলাকায় শিক্ষিত ও ধনী ভোটারদের মধ্যে ভোট দেয়ায় অনীহা দেখা গেছে অতীতে। ভোদারাঘাট, বাসান্ডিক বস্তি, আপনার বিআরপি বস্তি মিলে আমাদের মোটামুটি 30,000 সামথিং ভোটার। ঢাকা সিটির ভিতরে আসলে গরিব মানুষের ভোটই কিন্তু সবচেয়ে বেশি। টিএনটিরও অনেক ভোট চলে গেছে। 4টা ইউনিট ধরলে আপনি 30 হতে 35,000 ভোট ধরতে পারেন। অন্য সময় ধনী ব্যক্তিরা ভোট দিতে আসতো না, এবার ধনী ব্যক্তিরা ভোট দিতে আসবে। গরিবরা হয়তো খাইতে পায় না, তারা বড় বড় ব্যবসায়ী হিসাবে মাইর খেয়েছে তাদের বড় বড় চাঁদা দিয়া। বাংলাদেশে ভোট উৎসবের বাতাস বইয়ে দিলেও এলাকা ভেদে সেই বাতাসের গতি হয় ভিন্ন। ঢাকা 17 আসনের ভোটের হিসাব তাই বরাবরই নিজস্ব অঙ্কে চলে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা, তবে আজও বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। হবিগঞ্জ 3 সংসদীয় আসনের 32টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি করে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে জামায়াত ইসলামী। খাগড়াছড়িতে বিএনপির বিরুদ্ধে হুমকি ও মব সৃষ্টির অভিযোগ এনেছে জামায়াত প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী। সিরাজগঞ্জে সেনাবাহিনীর বিরুদ্ধে দাড়িপাল্লার এজেন্ট, কর্মী ও ভোটারদের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটানোর অভিযোগ করেছে জামায়াত প্রার্থী। এ সময় সেনা ক্যাম্পের অধিনায়ক ও সদর থানার অফিসার ইনচার্জের প্রত্যাহারও দাবি করা হয়। ফরিদপুর 1 আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের বিরুদ্ধে অপপ্রচার ও তার কর্মী সমর্থকদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন ওই প্রার্থী। দুপুরে মধুখালী উপজেলার আশাপুরে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী অভিযোগ তোলেন। বিআরবি কেবলস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।